হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন সাদ্দাম আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাট মেনুর উপর। আমরা ইতিমধ্যে ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, ইনসার্ট মেনু দেখিয়েছি। সো যারা এই মেনু বার গুলো দেখেনি তারা অবভিয়াসলি মেনু বার গুলো দেখে নেবেন, কারণ কাজ করতে গেলে ওই মেনু বার গুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনাদের রিয়েল লাইফে কাজ করার জন্য ওটা অনেক হেল্পফুল মেনু বার। তো আজকের আমি দেখাবো ফরম্যাট মেনুতে কি করে কাজ করবেন বা ফরম্যাট মেনুর কাজগুলো কিভাবে করা হয়। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টেই আমাদের আছে ফরম্যাট মেনু ফন্ট। ফন্টের ভিতরে দেখেন এই জায়গা হচ্ছে গিয়ে ফন্ট। আমরা ফরম্যাটিং টুলবারে এই জায়গা থেকে যে ফন্টগুলো সিলেক্ট করি তা এই জায়গা থেকে আমার এই ফন্টের ভিতরে সমস্ত প্রকার মানে ফন্টগুলো আছে। তো দেখেন এই জায়গা আমরা যে টাইম নিউ রোমান যে ফন্টটায় লিখি সেই টাইম নিউ রোমান বা সুতনি এমজি, বাংলা টাইপ করার জন্য সুতনি এমজি, তো সেই সুতনি এমজি ফন্টটা এর ভিতরে আছে সুতনি এমজি দেখেন। তো এরপর হচ্ছে গিয়ে ফন্ট স্টাইল। আমরা এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কাজগুলো করি সেটা এখানে আছে, যে রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক একসাথে। তো এভাবে চাইলেও আমরা কাজ করতে পারবো। এরপর হচ্ছে ফন্ট সাইজ। আমরা এখান থেকে যে ফন্ট সাইজটা করি সেটা এখান থেকে আমরা করতে পারবো। ফন্ট সাইজ ছোট বড় আমরা করতে পারবো এখান থেকে। এবং ফন্ট কালার, আমরা এখান থেকে যে ফন্ট কালার করি সেটা এখান থেকেও ফন্ট কালার করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে যে আমাদের ফন্ট কালারটা কেমন হবে। এবং আন্ডারলাইন স্টাইল, আমরা এতদিন আন্ডারলাইন স্টাইল করেছি একটা, শুধুমাত্র সিঙ্গেল একটা আন্ডারলাইন, এবং সেটাই কখনো কোনো কালার করিনি। তো আজকে আমরা দেখবো আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল। আন্ডারলাইনটাকে যদি ডাবল আন্ডারলাইন হিসেবে ইউজ করতে চান, বা মোটা আন্ডারলাইনটাকে একটু মোটা বা ডট ডট আকারে, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের আন্ডারলাইনটা হবে। তো এভাবে চাইলে আমরা আন্ডারলাইন করতে পারবো। এবং আন্ডারলাইনে যদি আমরা কালার করতে চাই এখান থেকে আমরা কালারও করতে পারবো। দেখেন আন্ডারলাইনের কালার। এবং স্ট্রিক্ট, আমরা যদি স্ট্রিক্ট হতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের লেখার মাঝখান থেকে একটা দাগ আসবে, এক ধরনের স্টাইল বা ডাবল স্ট্রিক্ট। আমরা লেখার মাঝখান থেকে দুটো দাগ দেখতে পাচ্ছি। তো জাস্ট আমি একটা কাজ একটু করে দেখাচ্ছি। আপনি মনে করেন এই লেখাটাকে আপনি সিলেক্ট করলেন এবং এই লেখার মাঝখান থেকে আপনি দুটো দাগ চাচ্ছেন ওই স্টাইলের, ডাবল স্ট্রিক থ্রো স্টাইলে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ডেলিভারের মাঝখান থেকে আপনার দুটো দাগ হয়েছে। সো এভাবে আমরা করতে পারবো। দেন যদি সিলেক্ট না করি তাহলে আমাদের কিন্তু এই কাজটা পসিবল না। অবভিয়াসলি আমাদের সিলেক্ট করে নিতে হবে যে কোনো লেখাকেই। এবং এরপর আমরা দেখব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট জিনিসটা কি? সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে আপনি যদি কখনো কোনো সূত্র করেন বা অঙ্কে আমরা যেরকম দেখেছি a প্লাস বি হোল স্কয়ার, আপনি a প্লাস বি দিলেন এবং 2 দিলেন, দেওয়ার পর এই টুটা পাওয়ার হিসেবে ব্যবহার হবে। সো আপনি এই টুটাকে সিলেক্ট করে আপনি ফরম্যাট থেকে যাবেন ফন্টে, এবং ফন্টে যাওয়ার পর যদি সুপারস্ক্রিপ্ট করেন, সুপারস্ক্রিপ্ট করে উঠিয়ে দেন, তাহলে দেখবেন এটা 2 পাওয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, স্কয়ার হিসেবে হচ্ছে। এবং আমরা যদি ফরম্যাট মেনু থেকে ফন্টে যাওয়ার পর যদি সাবস্ক্রিপ্ট দিই তাহলে দেখবো আমরা নিচে পাওয়ারটা নিচে হচ্ছে। এভাবে চাইলেও আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো। এবং ফরম্যাট মেনুর ভিতরে পরবর্তীতে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটোই দেখতে পেলাম। এবং শ্যাডো, আমরা যদি কোনো লেখাকে শ্যাডো হিসেবে ব্যবহার করতে চাই, তবে শ্যাডো হিসেবে ব্যবহার করার আগে অবভিয়াসলি আপনার ফন্ট সাইজটাকে একটু বড় করতে হবে। কারণ ফন্ট সাইজ যদি বড় না হয় তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না যে শ্যাডোটা আপনার হয়েছে কিনা। যেমন আমরা এই লেখাটাকে যদি একটু সিলেক্ট করে যদি আমরা বড় করি
তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শ্যাডোর ইফেক্টটা কেমন পড়বে। আমরা যদি শ্যাডো ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে যে আমাদের লেখার নিচে একটা ছায়ার মতো পড়েছে। সো এটাই হচ্ছে গিয়ে শ্যাডো। এবং আউটলাইন, যদি আমরা আউটলাইনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চারপাশ থেকে দাগ আছে, বাট ভিতরে কিন্তু কোনো কালার নেই। এটা আমরা ছোটবেলায় অনেকেই করেছি এই ধরনের স্টাইলে লেখা। তারপর হচ্ছে গিয়ে ইমবোস। ইমবোসটা লেখার উপর হালকা একটা ইফেক্ট ফেলাবে, তেমন মানে লক্ষণীয় বা দর্শনীয় তেমন কোনো ইফেক্ট না। এরপর হচ্ছে ইনার গ্রেভ। ইনার গ্রেভটাও আর ইমবোসটা প্রায় সেম, হালকা একটু ডিস্টেন্স, তো ততটা ইম্পর্টেন্ট না। এবং স্মল ক্যাপস, আপনি যদি স্মল ক্যাপস ইউজ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রথম লেটারটা, ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল এবং পরের লেখাগুলো ক্যাপিটাল, বাট প্রথম লেটারটা থেকে একটু ছোট। এটা হচ্ছে গিয়ে স্মল ক্যাপস। এবং আপনি যদি অল ক্যাপস করেন, এখান থেকে দেখেন যদি অল ক্যাপস করেন তাহলে অল ক্যাপস করলে আপনার সব লেখাগুলো বড় হাতের ক্যাপিটাল এবং সম্পূর্ণ লেখাটাই একই সাইজের আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার স্মল ক্যাপস বা অল ক্যাপস ইউজ করবেন। তবে প্রতিটা লেখাকে আপনার অবভিয়াসলি আবারও বলে দিচ্ছি, সিলেক্ট করে নিতে হবে। এবং হিডেন, হিডেন হচ্ছে গিয়ে লেখাটাকে হাইড করে ফেলা। সো এটা আমি দেখাচ্ছি না, কারণ লেখা হাইড করলে কোনো মানেই থাকে না বা কোনো কিছুই থাকে না। সো এটা ততটা ইম্পর্টেন্ট না। এবং ক্যারেক্টার স্পেসিং, যদি আপনি এই লেখাগুলোর দূরত্বটা যেমন এই জায়গায় দেখেন একেবারে গা থেকে মিশে আছে, বাট আমি যদি এখানে স্পেসিংটা 10 করে দিই, 10 করার পর যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রতিটা লেটার 10 পিটি আকারে ফাঁক হয়েছে। সো এই প্রত্যেকটা লেটারকে একটু ফাঁক করার জন্য আপনি ক্যারেক্টার স্পেসিংটাকে ইউজ করতে পারেন। এবং ক্যারেক্টার স্পেসিং এর পরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে যদি আমরা যাই, টেক্সট ইফেক্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এভাবে লেখা চারপাশ থেকে এই ধরনের স্টাইল হবে। এটা জাস্ট শুধুমাত্র আপনি প্রিভিউতে বা প্রেজেন্টেশনের ক্ষেত্রেই কাজে লাগাতে পারেন, বাট এই ইফেক্ট কিন্তু কখনোই প্রিন্ট হয় না। জাস্ট আমি যে কোনো একটা ইফেক্ট একটু দিয়ে দেখাচ্ছি, এই ধরনের ইফেক্টটা পড়বে। এতক্ষণ আমরা দেখলাম ফন্টের কাজগুলো, তো এখন আমি দেখব ফর প্যারাগ্রাফের কাজগুলো। তো প্যারাগ্রাফের কাজগুলো কি? তো প্যারাগ্রাফের কাজগুলো করার আগে অবভিয়াসলি আপনাকে বুঝতে হবে যে প্যারাগ্রাফ জিনিসটা কি। প্যারাগ্রাফ হলো আপনি যখনই কোনো ইন্টার ইউজ করবেন তখনই একটা প্যারা হিসেবে কাজ করবে। যেমন এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ। এখন আপনি যখন এই ফুল স্টপের পরে কার্সারটা রেখে কিবোর্ড থেকে একটা ইন্টার প্রেস করবেন তখনই এটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। সো আমি এ পর্যন্ত একবারে লিখেছি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। এবং এ পর্যন্ত আমি আর একবারেই লিখেছি, এর মধ্যে কোনো ইন্টার প্রেস করিনি। সো এটা হচ্ছে আর একটা প্যারাগ্রাফ। এবং আমি যদি চাই এখান থেকে আর একটা প্যারা তৈরি করতে, সো এখানে কার্সারটা রেখে আমি ইন্টার প্রেস করলেই আর একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। তো প্যারাগ্রাফ অবভিয়াসলি আপনার প্যারা মানে প্যারা হিসেবেই কাজ করবে। সো আমি এখন চাচ্ছি যে প্যারাগ্রাফের কাজগুলো দেখানোর জন্য। আপনার এখন এখানে 3টে প্যারাগ্রাফ। সো আপনি ফরম্যাট থেকে যখন প্যারাগ্রাফে যাবেন এবং প্যারাগ্রাফে যাওয়ার পর দেখেন এখানে আপনার লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই সবগুলোই আছে। সো আমরা ফরম্যাটিং টুলবার থেকে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই করে থাকি। তো এটা যদি আপনি এখানে নাও পান, ফরম্যাটিং টুলবারটা এখান থেকে করতে পারেন। যেমন আমার এখানে যদি লেফট সিলেক্ট করা থাকে তাহলে দেখেন লেখাগুলো লেফট সাইড থেকে শুরু হচ্ছে। এবং আপনি যদি, আমি শর্টকাটেই দেখাচ্ছি, সেন্টার যদি ইউজ করেন তাহলে লেখাগুলো দুই পাশে, মার্জিনের দুই পাশে মাঝখান থেকে লেখাগুলো শুরু হবে। এবং রাইটে নিলে লেখাগুলো রাইট থেকে শুরু হবে এবং জাস্টিফাই করলে লেখাগুলো চারদিক থেকে সমান হবে। সো এভাবে আমরা ফরম্যাটিং টুলবারের থেকে করতে পারি অথবা প্যারাগ্রাফ থেকেও এটাকে সিলেক্ট করে করতে পারি। দেন আউটলাইন লেভেলটা আপনার তেমন প্রয়োজন হবে না,
আমি এখন দেখাচ্ছি ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনটা কি? আমি ইন্ডেন্টেশনটার যদি লেফটে 1 লিখি তাহলে দেখবেন এই যে প্যারাগ্রাফে আমার কার্সারটা রয়েছে সেই প্যারাগ্রাফটা আপনার লেফট সাইড থেকে 1 ইঞ্চি সরে যাবে। দেখেন এখান পর্যন্ত আমাদের 1 ইঞ্চি, সো আমার 1 ইঞ্চি প্যারাগ্রাফটা সরে গিয়েছে। এভাবে আমরা লেফট সাইডটাকে কমাতে পারবো, দেন বাড়াতেও পারবো। এরপর হচ্ছে রাইট সাইড। আমি যদি রাইট সাইডে 1 লিখি তাহলে আমরা দেখতে পাবো যে রাইট সাইড থেকে 1 ইঞ্চি সরে গিয়েছে। তো এভাবে আমরা লেফট সাইড রাইট সাইড দুই পাশেই সরাতে পারি। এবং যদি আমি স্পেশাল ভাবে ফার্স্ট লাইন, আমি যদি ওই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র অনলি ফার্স্ট লাইনটাই 0.5 ইঞ্চি মানে 1 ইঞ্চির অর্ধেক আমাদের এখান পর্যন্ত সরে আসবে। তো আমরা একটু ওকে করে দেখি। দেখেন আমার সেকেন্ড প্যারাগ্রাফ, কারণ আমার কার্সারটা রয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে, সো সেকেন্ড প্যারাগ্রাফটা ফার্স্ট লাইনটা আমার 0.5 ইঞ্চি কিন্তু সরে গিয়েছে। এবং আমি যদি নিচে দেখেন স্পেসিং, আমি যদি স্পেসিংটাকে ইউজ করি, স্পেসিং হচ্ছে গিয়ে আপনার বিফোর অ্যান্ড আফটার। বিফোর হচ্ছে পূর্বে, তার মানে হচ্ছে গিয়ে আমি যে প্যারাগ্রাফে বর্তমানে অবস্থানরত আছি সেই প্যারাগ্রাফ থেকে উপরের প্যারাগ্রাফ কতটুকু ফাঁক হবে। আমি যদি এই জায়গায় 10 দিয়ে দিই, 10 পিটি, তাহলে আমরা দেখতে পাবো 10 পিটি সমান ফাঁক হয়ে গিয়েছে আমার উপরের প্যারাগ্রাফ থেকে। এরপর আমি প্যারাগ্রাফে যাওয়ার পর যদি নিচেও 10 পিটি দিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো আফটার মানে পরে। সো সেকেন্ড প্যারার আমি যে প্যারায় অবস্থানরত আছি সেই প্যারার নিচের প্যারা ফাঁক করে দিবে 10 পিটি পর্যন্ত। এভাবে দেখেন আমার ফাঁক হয়ে গিয়েছে। এভাবে যদি আমরা প্যারাটাকে ফাঁক করে দিতে চাই তাও আমরা দিতে পারবো। এবং প্যারাগ্রাফের যদি লাইন স্পেসিং, আমি যে প্যারায় আছি সেই প্যারায় যদি আমি ডাবল মানে স্পেসিংটা ডাবল করতে চাই, অর্থাৎ আমি যদি প্রতিটা লাইনকে ডাবল ফাঁক দিতে চাই তাহলে আমি ডাবল সিলেক্ট করে দিয়ে আমরা যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাবো প্রতিটা লাইন আমাদের ডাবল ফাঁক হয়ে গেছে। কিন্তু অন্য প্যারাগ্রাফটা কিন্তু সেই কাজটা হয়নি, কারণ আমি আগেই বলেছি প্যারাগ্রাফ সম্পূর্ণই এক একটা প্যারা হিসেবে কাজ করে। সো আপনার প্যারা হিসেবে কাজ করতে গেলে অবভিয়াসলি আপনাকে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে অথবা একটা প্যারা তৈরি করতে হবে। আর আমি যে প্যারায় কাজ করব সেই প্যারায় কার্সারটা রেখে আমি সেই কাজগুলো করতে পারবো। এবং লাইন স্পেসিং এর পরে যদি আমরা এখানে আমাদের ইচ্ছা মতো লিখে দিই, যেরকম 5, আমরা যদি 5 লিখে দিই তাহলে প্রতিটা লাইন আমার 5 করে ফাঁক হয়ে যাবে, অনেক বেশি ফাঁক হয়ে যাবে। সো এটা তেমন কেউ ইউজ করে না, সর্বোচ্চ গেলে ডাবলই ইউজ করে, এর বেশি কেউ ইউজ করে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন প্যারাগ্রাফের কাজগুলো। দেন প্যারাগ্রাফের এরপরে যে লাইন অ্যান্ড পেজ ব্রেক, এটা আপনাদের কোনো দরকার হবে না, কোনো কাজে আসবে না। সো এই জন্য এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। এখন আমি যাব বুলেট অ্যান্ড নাম্বারস। আমি বুলেট অ্যান্ড নাম্বারসে যদি যাই, বুলেট অ্যান্ড নাম্বারসটাও কাজ করে সম্পূর্ণ প্যারাগ্রাফের উপর ভিত্তি করে। যেমন আপনি এখান থেকে বুলেট অ্যান্ড নাম্বারসে যাওয়ার পর আপনি যে কোনো বুলেটটাকে যদি ইউজ করতে চান কোনো লেখাকে পয়েন্ট আকারে দেখানোর জন্য, তাহলে আপনি এই বুলেটটাকে ইউজ করে আপনি ওকে করলেই বুলেটটা চলে আসবে। এবং এখান থেকে আপনি যা কিছু টাইপ করেন না কেন সেটা কিন্তু হতেই থাকবে। দেখেন আমি যতক্ষণ পর্যন্ত টাইপ করব ততক্ষণ পর্যন্ত আমাকে আর কোনো বুলেট দিবে না, বাট যখনই আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তখনই কিন্তু আমাকে একটা বুলেট দিয়েছে। তো এভাবে আমি আবারও কাজ করতে পারবো, টাইপ করতে পারবো, এবং যখনই আমি আবারও একটা এন্টার প্রেস করব তখন আমাকে আরো একটি বুলেট দিবে। তো
তো আমি বুলেটটাকে মনে করেন চাচ্ছি যে এই ফাঁকটা না থাকুক, তাহলে আমাকে যেটা করতে হবে, উপরে রুলার বার থেকে এই ট্যাবের এই জিনিসটাকে আমরা মুছে দেব এবং এই লেফট ইনডেন্ট এটাকে আমি লেফটে সরিয়ে দেব। তাহলে দেখেন আমার এটা কিন্তু লেফটে সরে গেল। অথবা আমি যদি চাই এগুলোকে একবারে করতে, তাহলে আমি এই সম্পূর্ণটুকু একবারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ট্যাবটাকে মুছে দিয়ে সব সাইডে সরিয়ে নেব, তাহলে এটা কিন্তু সরে যাবে। এখন আমি দেখাবো যে বুলেট আমাদের এই জায়গায় যে কয়টা ফিক্সড আছে সেই কয়টা বুলেট, আর আপনারা যদি কেউ বুলেট না চান তাহলে নান করে দিবেন, বুলেটগুলো চলে যাবে। আর আপনারা আরো কিভাবে বুলেট পেতে পারেন, এই জায়গা তো সীমিত কয়েকটা বুলেট। যদি এই বুলেটগুলো আপনার পছন্দ না হয় তাহলে আপনি কাস্টমাইজে যান। কাস্টমাইজে যাওয়ার পর আপনি ক্যারেক্টারে যান। ক্যারেক্টারে গেলে এখানে দেখবেন অনেক বুলেট আছে। এখানে অনেকগুলো বুলেট আছে। সো আপনার যে বুলেটটা পছন্দ হয় সেই বুলেটটাকেই আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি মনে করছেন যে এখান থেকে আপনি এই বইটাকে বুলেট আকারে পেতে চাচ্ছেন, অথবা এটাকে আপনি বুলেট আকারে পেতে চাচ্ছেন, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে দেন এবং সিলেক্ট করে ওকে করেন। দেখবেন সেটাই বুলেট আকারে চলে এসেছে। এবং আপনি যদি এর কালারটাকেও চেঞ্জ করতে চান তাহলে আপনি যাবেন ফন্টে। ফন্টে যাওয়ার পর এই ফন্ট কালারে যে আপনি যে কোনো বুলেটটাকে সিলেক্ট করে দেন, সেই বুলেটটা কালারটা সেটাই হয়ে যাবে। দেন বুলেট কিন্তু একটা ফন্ট হিসেবে কাজ করে। আপনি ফন্টে যে যা কিছু করতে পারবেন বুলেটও ঠিক সেগুলোই করতে পারবেন। এবং আপনি ওকে করে দেন। ওকে করার পর আবারও ওকে করেন, দেখেন আপনার বুলেটটা কিন্তু সেই বুলেট আকারেই হয়েছে। এভাবে আপনি বুলেট আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এবং আবার আমি যদি কাস্টমাইজে যাই, আমি এখানে দেখতে পাবো যে ফন্টে গেলে আমার ফন্ট সাইজ 28 দেওয়া আছে, বাট আমি বুলেটটাকে ছোট করতে চাচ্ছি। তাহলে আমি এখানে ফন্ট সাইজটাকে ছোট করে দিব এবং ছোট করে দেওয়ার পর যদি আমি ওকে করি তাহলে দেখতে পাবো আমার বুলেটটাও কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে নতুন একটা বুলেট কি করে আনতে হবে, বুলেটের কালার কিভাবে চেঞ্জ করতে হবে এবং বুলেটটাকে কিভাবে নান করতে হবে। দেন এখন আমরা দেখব নাম্বার। আমরা যদি নাম্বারে যাই, দেখতে পাচ্ছি এখানে নাম্বারের অনেকগুলো স্টাইল আছে। 1 2 3 আকারে দেওয়া আছে, দেন ফার্স্ট সেকেন্ড থার্ড আকারে দেওয়া আছে, রোমান পদ্ধতিতে দেওয়া আছে, এবিসিডি আকারে দেওয়া আছে, বড় হাতের ছোট হাতের, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সম্পূর্ণ লেখা আছে। আপনার এখান থেকে যে স্টাইলটা পছন্দ, যদি আপনি চান যে 1 2 হিসেবে ইউজ করতে বুলেটটাকে, মানে বুলেটের নাম্বার সেম ধরনের কাজ করে, জাস্ট ওর জায়গায় বুলেট আকারে শো করে, এই জায়গায় নাম্বার হিসেবে শো করে 1 2 3, সেটাও কিন্তু প্যারাগ্রাফ আকারে। এখানে দেখেন 1 চলে এসেছে এবং আমি লেখার পর যখন ইন্টার প্রেস করব অটোমেটিক 2 চলে আসবে, আবার ইন্টার প্রেস করব অটোমেটিক 3 চলে আসবে। এভাবে আপনি কিন্তু বুলেটটাকে নাম্বারটাকে ইউজ করতে পারেন। দেন বুলেট এন্ড নাম্বারসের থেকে আপনি যদি কাস্টমাইজে যান, কাস্টমাইজে যাওয়ার পর আপনি এই জায়গায় নাম্বার স্টাইলে যাওয়ার পর আপনি এই জায়গায় আরো বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন রোমান পদ্ধতির বড় হাতের, রোমান পদ্ধতির ছোট হাতের, এগুলো যদি ইউজ করতে চান বা এই ধরনের কোনো কিছু ইউজ করতে চান তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারেন। যেমন আমি রোমান পদ্ধতিতে দেখাচ্ছি, ছোট হাতের গুলো দিয়ে দেখাচ্ছি। এবং আপনি যদি কালারটাকে চেঞ্জ করতে চান তাহলে ফন্টে যান এবং কালারটাকে আপনার এই পছন্দ মতো কালারটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করেন এবং আবারও ওকে করেন, তাহলে দেখতে পাবেন এখানে বুলেটের নাম্বারগুলো 1 2 3 এর জায়গায় রোমান পদ্ধতি হয়ে গিয়েছে এবং আবার ইন্টার অটোমেটিক 4 নাম্বার শো করবে। তো এভাবে আপনি বুলেটের নাম্বারটাকে ইউজ করতে পারেন এবং বুলেটটাকেও ইউজ করতে পারেন। যেটা আপনার দরকার হবে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। এবং যদি আপনি মনে করেন যে না, আমার কোনো বুলেট বা কোনো নাম্বার দরকার নেই, তাহলে আপনি নান করে দিয়ে ওকে করেন, দেখবেন আপনার ওই জায়গাটা কোনো বুলেট নেই, বুলেটটা চলে গিয়েছে। এবং আউটলাইন নাম্বার, এটা আপনার কোনো প্রয়োজন আসবে না। লাইন স্টাইল, এটাও আপনার কোনো কাজে আসবে না। সো এটা তেমন কেউ ইউজ করে না। সো এগুলো নিয়ে আমি এই জন্য কথা কথা বলতেছি না বা কোনো কিছু বোঝাচ্ছি না, কারণ যেহেতু এটা কোনো কাজে আসবে না আপনাদের, সেহেতু সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছিও না।
দেন এরপর আমরা দেখব বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার অ্যান্ড শেডিং জিনিসটা কি? বর্ডার অ্যান্ড শেডিং জিনিসটা হচ্ছে গিয়ে এটাও আপনি যতটুকু সিলেক্ট করবেন, আপনি চাচ্ছেন এই লাইনের চারপাশ থেকে বর্ডার হবে, যেমন হচ্ছে এরকম। এখন এর মধ্যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, আপনি যখন সিলেক্ট করবেন তখন এই জায়গায় দেখেন আপনার লেখা এতটুকু, বাট আপনি একটা স্পেসটাকে সিলেক্ট করে ফেলেছেন। তখন আপনি যখন ফরম্যাটে যাওয়ার পর বর্ডার অ্যান্ড শেডিং এ যাবেন এবং বর্ডার অ্যান্ড শেডিং এ যাওয়ার পর যখন বক্স সিলেক্ট করবেন, বক্স সিলেক্ট করে আপনি যখন এখান থেকে কোনো স্টাইলটাকে সিলেক্ট করে দিবেন, কোনো স্টাইলটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি চাইলে এটাকে কালারও করতে পারবেন। দেখেন চারপাশ থেকে কালার হয়ে যাবে এবং আপনি যদি কালারটাকে চেঞ্জ করে দিতে চান, কালারটাকে চেঞ্জ করতে পারবেন। চাইলে মোটা করতে চাইলে মোটা করতে পারবেন, চিকন করতে চাইলে চিকন করতে পারবেন। এই জায়গায় আপনার সাইজটা দেওয়া আছে, এই জায়গায় আমরা সাইজটা একটু ফলো করলে প্রিভিউতে দেখতে পাবো যে চিকন হয়ে গিয়েছে। সো এভাবে আপনি করতে পারবেন এবং আপনি যদি ওকে করেন তাহলে দেখতে পাবেন আপনার লেখার চারপাশ থেকে কিন্তু বর্ডার হয়ে গিয়েছে। আমি আগেই বলেছিলাম যে এই স্পেসটা সিলেক্ট করার কারণে আমার চারপাশ থেকে বর্ডারটা হবে, বাট আমি যদি চাই যে শুধু লেখার চারপাশ থেকে বর্ডার হবে, তাহলে আমাকে অবভিয়াসলি স্পেসটাকে বাদ দিতে হবে সিলেক্ট করা থেকে। যতটুকু লেখা ঠিক ততটুকুই সিলেক্ট করতে হবে এবং বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর এখান থেকে আমার বক্সে যেতে হবে। বক্সে যাওয়ার পর আমার যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা সিলেক্ট করে দিয়ে আমার কালারটাকে সিলেক্ট করে দিতে হবে এবং ওকে করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে আমার লেখা যতটুকু আছে ঠিক ততটুকুই তার চারপাশ থেকে আমার বর্ডারটা হয়ে গিয়েছে। সো এভাবে আপনি বর্ডার করতে পারবেন। এবং এরপর হচ্ছে গিয়ে বর্ডার শেডিং এ যাওয়ার পর আমরা যদি শ্যাডো দেখি, আসলে শ্যাডোটা আমরা তেমন কেউ ইউজ করি না। সো এই জন্য আমি শ্যাডোটা নিয়ে তেমন কোনো কথা বলতে চাচ্ছিও না, বাট তারপরও একটাবার একটু দেখিয়ে দিচ্ছি যে শ্যাডোর ইফেক্টটা কেমন পড়ে। এই জায়গায় শ্যাডোতে যদি যাই, এভাবে দেখতে পাবেন আপনি বক্সের নিচে একটা কালো দাগ পড়তেছে, অর্থাৎ এই হচ্ছে শ্যাডো। এটা তেমন কেউ ইউজ করে না, কখনো দেখাও যায় না এই শ্যাডোটা ইউজ করতে। সো এই জন্য এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এবং বর্ডারের শেডিং এ যাওয়ার পর আমরা 3D দেখতে পাচ্ছি, কাস্টমাইজ দেখতে পাচ্ছি। 3D কাস্টমাইজেরও তেমন কোনো কাজ নেই, সো এই জন্য আমি এটা নিয়েও কথা বলছি না। এখন আমি চলে যাচ্ছি পেজ বর্ডার। তো পেজ বর্ডারে যাওয়ার আগে আমি আরেকটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ বক্স দিয়ে ফেলেন এবং পরবর্তীতে যদি চান যে আমি বক্সটা আমার দরকার নেই, তাহলে অবভিয়াসলি আপনাকে নান করতে হবে। সিলেক্ট করে নান করে দিবেন, তাহলে আপনার বক্সটা চলে যাবে। তো আমরা দেখলাম যে লেখার চারপাশে কোনো বর্ডার করার জন্য আমাদের ফরম্যাট থেকে বর্ডার শেডিং এ যে বর্ডার থেকে কাজটা করতে হবে। এবং আমরা যদি পেজের চারপাশে বর্ডার করতে চাই, যেমন এই যে আমার পেজের চারপাশে বর্ডার আকারে আছে, যদি আমি সেরকম বর্ডার আকারে করতে চাই তাহলে আমি যাব অবভিয়াসলি পেজ বর্ডারে এবং পেজ বর্ডারে যাওয়ার পর এখান থেকে আমি বিভিন্ন স্টাইল করতে চাইলে যে স্টাইলটা আমার পছন্দ হয় সেই স্টাইলটা আমি সিলেক্ট করে দেব এবং আমার 3pt দেওয়া আছে। আমি যদি এখানে 6pt দিয়ে থাকি তাহলে দেখবেন যে আমার বর্ডারটা অনেক মোটা হয়ে যাবে। সো আমি ওকে করলে দেখতে পাচ্ছি যে আমার সেই বর্ডারটা চলে এসেছে, আমি যে বর্ডারটা ইউজ করেছি। এখন আমি ফরম্যাট থেকে বর্ডার শেডিং এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যদি আমি এটা আনসিলেক্ট করে দিই বা ডিসিলেক্ট করে দিই তাহলে দেখতে পাবো যে আমার উপরে কোনো বর্ডার থাকবে না। আমি একটু ওকে করে দেখতেছি যে উপরে আমার কোনো কিন্তু বর্ডার নেই। আবার বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর যদি আমি এটাতে সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আবার বর্ডারটা চলে আসবে এবং এটা হচ্ছে নিচে, লেফটে এন্ড রাইটে। যদি আপনার কোনো পাশে বর্ডার দরকার না হয় তাহলে আপনি এভাবে ডিসিলেক্ট করে দিয়ে আপনি সেটাকে বাদ দিতে পারেন। তো এই জায়গা দেখেন আমরা যেটা দেখতেছিলাম যে জায়গা কিছু সীমিত বর্ডার আছে, বাট এই বর্ডারগুলো আমরা পেজ বর্ডার হিসেবে দরকার নেই, আমার আরো কিছু সুন্দর বর্ডার দরকার। সেজন্য আমরা অবভিয়াসলি যেতে হবে আর্টসে। এই জায়গায় আর্টসে যখন আপনারা ফার্স্ট টাইম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তখন আর্টসে ক্লিক করা মাত্রই আপনাকে একটা ডায়লগ বক্স আসবে যে আপনি কি এটা ইনস্টল করতে চাচ্ছেন, ডু ইউ নাও টু ইনস্টল নাও, আপনি কি এটা ইনস্টল করতে চাচ্ছেন। আপনি যদি ইয়েস করেন তাহলে সেটা ইনস্টল হবে এবং আপনি যদি নো দিয়ে ফেলেন তাহলে ওটা আর ইনস্টল হবে না, আপনি সে বর্ডারগুলো আর পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে করণীয় হচ্ছে কি আবার সম্পূর্ণ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন থেকে আনইনস্টল করে তারপর ইনস্টল করতে হবে, তবেই আপনি সে বর্ডারগুলো পাবেন।
যেহেতু আমার দরকার তাই আমি ইয়েস করেছি এবং এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন বর্ডার আছে, আমি যেটা খুশি সেটাকে বর্ডার হিসেবে পেতে পারি। যেমন আপনি দেখেন যদি আমি এটা সিলেক্ট করে দিই এবং এটা সিলেক্ট করলে আমার বর্ডার স্টাইলটা এমন হবে, এবং আমি যদি এই জায়গায় 31 পিটি আছে, যদি আমি এত মোটা না চাই তাহলে আমি এই জায়গায় 15 পিটি করে দিয়ে ওকে করে দিলে দেখতে পাবেন যে আমার বর্ডার স্টাইলটা ঠিক সেরকমই হয়েছে। আপনি ওখান থেকে বর্ডারটাকে কমাতেও পারবেন, দেন বাড়াতেও পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বর্ডার পেজ বর্ডার করতে হয় এবং শুধু বর্ডার করতে হয়। এখন আমরা দেখব শেডিং। শেডিং হচ্ছে গিয়ে আপনি লেখার, মনে করেন এটা হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্স লাইন, আপনি এই লাইনটাকে শেডিং আকারে করতে চাচ্ছেন, এই লেখার নিচে কালার করতে চাচ্ছেন। সো এই ইম্পর্টেন্স লাইনটাকে আপনি যদি সিলেক্ট করেন, অথবা আপনি এই লাইনটাকে যেভাবে আমরা একটু আগে শুধু বর্ডার যে দেখেছি, যে আপনি যদি স্পেসটাকে ইউজ করেন, স্পেসটাকে সিলেক্ট করে ফেলেন, তাহলে আপনার সম্পূর্ণ লাইন জুড়েই বর্ডার মানে শেডিংটা হবে। আমরা ফরম্যাট থেকে যাব বর্ডার এন্ড শেডিং, যাওয়ার পর শেডিং এ যাচ্ছি এবং শেডিং এ যাওয়ার পর যে কালারটা আমার দরকার হয় সেই কালারটাকে আমি শুধু সিলেক্ট করে দিলে দেখতে পাবো যে আমার সেই কালারটা চলে এসেছে শেডিং হিসেবে সম্পূর্ণ লাইন জুড়ে। বাট আমার সম্পূর্ণ লাইন জুড়ে যদি দরকার না হয়, তবে আমার যতটুকু লেখা ঠিক ততটুকু লেখাকেই আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি ফরম্যাট থেকে যাব বর্ডার এন্ড শেডিং এ, বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর আমার যে কোনো কালারটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিব, তাহলে আমরা দেখতে পাবো যে শুধু যতটুকু লেখা ততটুকু লেখার নিচে আমার শেডিংটা হয়ে গিয়েছে। এভাবে আমি চাইলে করতে পারবো। দেন এখন আমি আপনাদের যেটা দেখাবো, ফরম্যাট থেকে বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর আমরা শেডিং এর কালার করাকে দেখেছি, বাট শেডিং এর যদি আমি কিছু স্টাইল চাই, এই জায়গা দেখেন স্টাইল, স্টাইল থেকে যদি আমি এই জায়গা 10% দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন শেডিং এর মাঝখান থেকে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি কিছু ফোটা ফোটা আকারে স্টাইল আছে। যদি আপনার এই ধরনের স্টাইলটাকে পছন্দ হয় তাহলে আপনি সেটা করতে পারেন, দেন এখান থেকে কালারও সিলেক্ট করে দিতে পারেন যে কোন কালারের হবে। ঠিক আছে, তো আসলে এটা তেমন ইফেক্টটা বোঝা যায় না, তো এই জন্য ততটা ইম্পর্টেন্ট না, আর এটাও তেমন সহজে কেউ ইউজ করে না। তো তারপর আমি দেখিয়ে দিলাম, যদি আপনি ওকে করেন দেখতে পাবেন যে আপনার এখান থেকে শেডিংটা হয়ে গেছে এবং শেডিং এর উপরে একটা সেই স্টাইলটা হয়ে গিয়েছে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন বর্ডার এন্ড শেডিং এর সম্পূর্ণ কাজগুলোই, বর্ডার, পেজ বর্ডার এবং শেডিং, তিনটার কাজই আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট পার্টে আমাদের এ পর্যন্তই থাকবে। ফরম্যাটিং টুলবারে ফার্স্ট পার্টে বর্ডার এন্ড শেডিং পর্যন্ত থাকবে। দেন সেকেন্ড পার্টে আমি বাকি কাজগুলো আপনাদের দেখিয়ে দেব, কলামস, ট্যাবস, ড্রপ ক্যাপ, চেঞ্জ কেস, ব্যাকগ্রাউন্ড, সব কাজগুলোই আমি আপনাদের দেখিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।